মাইক্রোসফট কর্পোরেশন আরেকটি গুরুত্বপূর্ণ অ্যাপ্লিকেশন হচ্ছে মাইক্রোসফট এক্সেল। মূলত এক্সেলের মাধ্যমে যে হিসাব কিতাব অ্যাকাউন্টসের যে কাজগুলো করা হয়ে থাকে, এটিকে আমরা একাডেমিক ভাষায় বলতে পারি স্প্রেডশিট অ্যানালাইসিস প্রোগ্রাম। অর্থাৎ আমরা আমাদের যে শিটটি দেখতে পাচ্ছি, মূলত এই শিটটি কে বলা হয় স্প্রেডশিট, এবং এই স্প্রেডশিটে বিভিন্ন ফর্মুলা লিখে এর আউটপুট বা রেজাল্ট বের করতে হয়। এবং আমরা জানি যে আমাদের নর্মাল আমাদের যে ক্যালকুলেটর দিয়ে যে হিসাব কিতাব যদি আমাদের এক সপ্তাহ লাগে কোনো কোম্পানির, সেটি এক্সেল দিয়ে মাত্র 2 ঘন্টা কাজ করলেই করা সম্ভব। অর্থাৎ এক্সেলে এমন কিছু ফর্মুলা রয়েছে, এমন কিছু অ্যাকশন রয়েছে, কমান্ড রয়েছে, যার মাধ্যমে এই আমাদের অ্যাকাউন্টস মেনটেন আমরা করতে পারি খুবই সুচারুরূপে। তো আমরা মাইক্রোসফট এক্সেলের ইন্টারফেসটি যদি ওপেন করি, তাহলে আমরা এরকম দেখতে পাবো। অন্যান্য সফটওয়্যার মতোই এগুলো হচ্ছে ফাইল মেনু, এডিট, ভিউ ইত্যাদি, এবং অন্যান্য সফটওয়্যার মতোই স্ট্যান্ডার্ড টুলবার, ফরম্যাটিং টুলবার, এবং এখানে একটি অতিরিক্ত বার রয়েছে, সেটা হচ্ছে ফর্মুলা বার। আমরা দেখতে পাচ্ছি যে এফএক্স নামে। তো এখানে আমরা যেহেতু এক্সেলের কাজগুলো মূলত ফর্মুলা বেস, তো যখনই আমরা কোনো ফর্মুলা লিখবো, এই ফর্মুলা বারে সেটি আসবে, এবং আমরা ইচ্ছে করলে সেই ফর্মুলা বারের মাধ্যমে ফর্মুলাকে এডিটও করতে পারবো। এবং আরেকটি বিষয় হচ্ছে যে এক্সেলের শিটটি যদি আমরা লক্ষ্য করি, তাহলে আমাদের এই শিটটি মূলত রো এবং কলাম বিশিষ্ট। অর্থাৎ কলামগুলো সাজানো হয়েছে এ বি সি ডি এভাবে, এবং রোগুলো মূলত 1 2 3 এভাবে সাজানো হয়েছে। এবং সবচেয়ে ইম্পর্টেন্ট যে বিষয়টি, সেটা হচ্ছে আমাদের এক্সেলের যে কার্সার। দেখুন, আমাদের এক্সেলের এই বক্সের মতো যেটি দেখতে পাচ্ছি, এটি মূলত কার্সার, এবং এই কার্সার যেখানে থাকবে সেই ঘরকে বলা হয় এক্সেলের সেল। আমরা যখন ফর্মুলা নিয়ে কাজ করব, তখন আমাদের সেল এর বিষয়টি খুবই গুরুত্বপূর্ণ। অতএব আমাদের সেলটি কত নাম্বার সেল, সেটি আমাদের ডিফাইন করা জরুরি। তো সেলটি বোঝার জন্য দেখুন, আমরা যদি লক্ষ্য করি, আমাদের এই সেলটি কার্সারটি রয়েছে ডি কলামে, এবং রো রয়েছে 8, অর্থাৎ ডি8 রয়েছে, এবং আমরা যদি ফর্মুলা বারে লক্ষ্য করি, ডি8 শো করছে। অতএব আমাদের এই সেলটির নাম হচ্ছে ডি8। এবং আমরা যদি সাপোজ এই ঘরে কার্সারটি রাখি, দেখুন এখানে ক্লিক করছি, এবং এটি কিন্তু E10, এবং ফর্মুলা বারোতে আমরা লক্ষ্য করছি কলাম ই এবং রো 10, এবং আমাদের কার্সারটি মূলত E10 এ রয়েছে। আমাদের ফর্মুলা লেখার সময় বিষয়টি আমাদের খুবই জরুরি। তো এই জন্য আমরা এই সেলটির পরিচয়টি আমরা এভাবে জেনে নিলাম। এরপরে যে দ্বিতীয় বিষয়টি, যে আমরা এক্সেলে কীভাবে কাজ করব। তো এক্সেলে আমাদের এই সেল যেই ঘরে কার্সর থাকবে, সেখান থেকে লেখা হবে। সাপোজ আমরা এক্সেলে এই ঘরে C4-এ কার্সর রয়েছে, আমরা লিখলাম, অলরেডি C4-এ আমাদের লেখাগুলো হচ্ছে। অর্থাৎ যেখানে আমাদের কার্সর থাকবে, সেখান থেকেই আমাদের লেখা হবে। এবার আমরা দেখি যে এক্সেলে আমরা জানি যে এক্সেল একটি অ্যাকাউন্টিং সফটওয়্যার বলতে পারি আমরা, বেসিক লেভেলের। মূলত বেসিক বলতে অ্যাডভান্স অনেক কাজও করা যায়, কিন্তু অ্যাকাউন্টিংয়ের বেসিক আমি বলতে চাচ্ছি আর কি। অ্যাকাউন্টিং স্পেশালি সফটওয়্যার রয়েছে, যেমন টালি, একপ্যাক ইত্যাদি সফটওয়্যার রয়েছে। স্পেশালাইজড সফটওয়্যার আমরা বলতে পারি ওগুলোকে, কিন্তু নর্মাল সব ধরনের অ্যাকাউন্টসের কাজ করার জন্য এক্সেল ভেরি ইফেক্টিভ। যাই হোক, তো আমরা যেহেতু অ্যাকাউন্টিংয়ের কাজ, তো অ্যাকাউন্টিংয়ের কাজের বেসিক যে বিষয়গুলো, অর্থাৎ যোগ, বিয়োগ, গুণ, ভাগ, আমরা এক্সেলে যোগ, বিয়োগ, গুণ, ভাগ কীভাবে করবো সেটি এখন দেখব। দেখুন, আমরা সাপোজ আমরা এখানে লিখছি 100, এবং নিচের ঘরে আমরা 100 লিখছি, এন্টার দিলাম। এখন যোগ করব 100 আর 100 200 নর্মালি আমরা দেখতেই পাচ্ছি, কিন্তু এক্সেল আগেই বলেছি যে এক্সেলের কাজ মূলত ফর্মুলা বেস। আমাদের ফর্মুলা দিয়ে এর রেজাল্ট বের করতে হবে। তো ফর্মুলা কিভাবে দিব, দেখুন এখন ফর্মুলা দিব, যে কোনো ফর্মুলা লেখার আগে আমাদের ইকুয়াল টু দিতে হবে। আমরা ইকুয়াল টু দিলাম, মনে রাখতে হবে যে কোনো ফর্মুলা লেখার আগে ইকুয়াল টু। এরপর আমাদের রয়েছে 100, অর্থাৎ আমাদের এই 100টি কোন ঘরে রয়েছে, এবং এই 100টি কোন ঘরে রয়েছে সেই সেলের নাম। তো আমাদের প্রথম উপরের 100টি রয়েছে C5, আমরা লক্ষ্য করছি C5। তো C5 লিখবো আমরা, প্লাস চিহ্ন। এরপরে আমাদের পরের 100টি রয়েছে C6-এ, অতএব আমরা C6 দিয়ে দিব। C5 প্লাস C6। আমাদের এই কথাটি মনে রাখতে হবে যে এক্সেলের যে কোনো ফর্মুলা লেখার সময় আমাদের কত রয়েছে সেটি বিবেচ্য বিষয় নয়, কোন সেলে রয়েছে বা কোন ঘরে রয়েছে সেটি বিবেচ্য বিষয়।
আমরা এন্টার প্রেস করলে দেখুন রেজাল্ট বের হয়ে গিয়েছে। এবং যে কোনো ফর্মুলা লেখার আগে ইকুয়াল টু এবং উপরের দিকে ফর্মুলা বারে আমরা যদি লক্ষ্য করি দেখুন এখানে কিন্তু ফর্মুলাটি দেখা যাচ্ছে। আমরা ইচ্ছা করলে এখান থেকে এডিট করতে পারি, ক্লিক করে আমরা এডিট করতে পারি। তো এভাবে মূলত এক্সেলে যোগ করতে হয়। এখন দেখুন বিয়োগের ব্যাপারটি আমরা দেখাচ্ছি। আমরা এটি মুছে দিচ্ছি। সাপোজ উপরের ঘরে আমরা লিখছি 500, 500 থেকে 100 বিয়োগ দিলে কত হয় সেটি আমরা দেখব। তো একইভাবে ইকুয়াল টু C5 মাইনাস C6, জাস্ট মাইনাস দিলেই হয়ে যাবে। আমরা যদি মাল্টিপ্লাই বা গুণ করতে চাই তাহলে কি করতে হবে দেখুন, আমরা সাপোজ 20 এবং এটি আমরা মুছে দিচ্ছি 5, আমরা গুণ করব 5 কুড়ি 100, কিন্তু এভাবে নয়, আমাদের ফর্মুলা ইকুয়াল টু C5 ইন্টু গুণের জন্য আমাদের কিবোর্ডের স্টার চিহ্নটি অর্থাৎ 8-এর উপরে যেটি রয়েছে আমরা সেই স্টার চিহ্নটি দিব, C5 ইন্টু C6, এন্টার দিলাম। দেখুন গুণফল বের হয়ে গিয়েছে। আমরা যদি ভাগ করতে চাই ঠিক একইভাবে ইকুয়াল টু C5 ভাগ C6, C5 আমাদের এই চিহ্নটি দিতে হবে, অর্থাৎ প্রশ্নবোধকের নিচে যেটি রয়েছে C6, প্রশ্নবোধকের নিচে যেটি রয়েছে সেটি আমাদের দিয়ে আমরা এন্টার প্রেস করব। অলরেডি ভাগ বের হয়ে গিয়েছে। তো বেসিক্যালি যোগ বিয়োগ গুণ ভাগ আমরা এভাবে করতে পারি। আমরা এই অধ্যায়ে এক্সেলের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি কমান্ড ফাংশন কমান্ড নিয়ে আলোচনা করব। মূলত এক্সেলের যত কমপ্লিকেটেড যে হিসাবগুলো আছে সেগুলো কিন্তু মূলত এই ফাংশন কমান্ডের সাহায্যেই করা হয়ে থাকে। তো আমরা আসুন ফাংশন কমান্ডের সাথে পরিচিত হই। আমরা ইনসার্ট মেনুতে ক্লিক করলেই ফাংশন দেখতে পাচ্ছি এফএক্স নামে, আমরা ফাংশনে ক্লিক করব। ফলে এখানে ফাংশনের ক্যাটাগরি রয়েছে, বাম দিকে বিভিন্ন ধরনের ফাংশন রয়েছে, ডান দিকে ফাংশন নেম রয়েছে। এখানে মোস্ট রিসেন্টলি যে ইউজ হয়ে থাকে সাধারণত যে কমন ইউজিং যে ফর্মুলাগুলো সেগুলো আমরা এখানে ডান দিকে দেখতে পাচ্ছি। এছাড়া বিভিন্ন ধরনের ফাংশন এখানে রয়েছে। এখানে দেখুন ফিনান্সিয়াল ফাংশন রয়েছে, স্ট্যাটিস্টিক্যাল ফাংশন রয়েছে, প্রচুর ফাংশন রয়েছে। তো আসুন প্রথমে আমরা ধরা যাক বেসিক বা কমন ফাংশনগুলি সম্পর্কে পরিচিত হই। সাপোজ আমরা আমাদের কতগুলো ডাটা ইনপুট করেছি, আমরা এখানে এর যোগফলগুলো ফাংশনের সাহায্যে বের করতে চাই। এটি যদি আমরা করতে চাই, আমরা যদিও বেসিক আলোচনায় যোগ করার কিছু নিয়ম দেখিয়েছি, কিন্তু আমরা এই ফাংশন কমান্ডের সাহায্যে করতে পারি। আমরা জাস্ট ক্লিক করলে দেখুন ক্লিক করছি এবং আমাদের রেঞ্জ বলে দিচ্ছে এই অবস্থায়। আমরা জাস্ট ওকে বাটনে ক্লিক করলেই আমাদের টোটাল যে ইট ফিগারটি কিন্তু চলে এসছে। আমরা দেখতে পাচ্ছি যে টোটাল 275 টাকা। এছাড়া আমরা ফাংশন কমান্ডের সাহায্যে আরও কিছু কাজ আমরা দেখতে পারি। সেটা হচ্ছে ইনসার্টে ক্লিক করে ফাংশনে দেখুন আমরা এখানে সাপোজ ধরা যাক আমরা যদি এই যে ডেটাগুলো আমরা ইনপুট করেছিলাম এগুলোর অ্যাভারেজ বা গড় বের করতে চাই। তো গড় বের করতে চাইলে আমরা অ্যাভারেজে ক্লিক করব, দেন ওকে বাটনে ক্লিক। তো এখানে আমাদের একটি বিষয় ডিফাইন করে দিতে হবে, যেখানে দেখুন B7 to G7 রয়েছে। তো B7 to G7 মানে এখানে সে যতগুলো সেলে যতগুলো ডেটা পেয়েছে সবগুলোকে ধরে নিয়েছে, কিন্তু আমরা যেহেতু চাচ্ছি যে আমরা আগে যে ডেটাগুলো ইনপুট করেছিলাম শুধুমাত্র সেই ডেটাগুলো যদি আমরা ডেটাগুলোর যদি অ্যাভারেজ বের করতে চাই, অর্থাৎ আমাদের 20 থেকে 70 পর্যন্ত, তো তাহলে আমাদের এই ডেটার রেঞ্জটা কিন্তু এখানে স্পেসিফিক করতে হবে। অর্থাৎ B7 থেকে G7 না দিয়ে F7 দিতে হবে। আমরা এখানে ক্লিক করে মুছে দিয়ে আমরা F7 লিখে দিলেই জাস্ট সে ওকে বাটনে ক্লিক করলেই সে 70 পর্যন্ত এটির গড় 43 বের করে দিয়েছে অটোমেটিক্যালি। একইভাবে আমরা ফাংশনের অন্যান্য যে সমস্ত যেমন রয়েছে কাউন্টের মাধ্যমে আমরা একটা রোতে কতগুলো সংখ্যা রয়েছে সেটা কাউন্ট করে দেখাবে সে। একইভাবে আমরা মিনিমাম সংখ্যা নিয়ে আসতে পারি। আমরা অলে ক্লিক করলে এখানে MIN মিন চাপলে আমাদের মিনিমাম চলে আসবে আমাদের নিচের দিকে। তো
এভাবে আমরা অ্যাভারেজ, ম্যাক্স, মিন ইত্যাদি ফাংশনগুলো ইউজ করতে পারি। আমাদের ফাংশনের মধ্যে সবচেয়ে ইম্পর্ট্যান্ট যেটি, সেটা হচ্ছে যে ইফ ফাংশন। এই ইফ ফাংশনের ব্যবহারটি আমরা পরবর্তী লেসনে দেখাচ্ছি। মূলত এটির মাধ্যমে অত্যন্ত গুরুত্বপূর্ণ কাজ, অফিসিয়াল কাজ করা হয়ে থাকে। এতে আমরা দেখব যে কীভাবে হাইপারলিঙ্ক কমান্ডের সাহায্যে একটি ফাইলের যে কোনো সেলে ক্লিক করে অন্য একটি ফাইলে মুভমেন্ট করা যায়। দেখুন আমরা বর্তমানে যে ফাইলটিতে রয়েছি রেজাল্ট শিট নামে ফাইল। এখন আমরা যদি চাই যে এখানে আমরা ইনভয়েস নামে একটি লেখা দেখতে পাচ্ছি এবং মাউস নিয়ে গেলে একটি হাতের আকার ধারণ করছে। তো আমরা যদি চাই যে এটিতে ক্লিক করলে আমরা ইনভয়েস নামের ফাইলে অটোমেটিক দ্রুত গমন করতে চাই, অনেক সময় আমাদের এরকম লিঙ্কিং প্রয়োজন হয়ে পড়ে। আমরা এক শিট থেকে বা অন্য শিটে অথবা এক ফাইল থেকে আরেক ফাইলে আমাদের খুব দ্রুত মুভমেন্ট বা যাওয়া আসার প্রয়োজন হতে পারে। সেক্ষেত্রে আমরা এই হাইপার লিঙ্কের সাহায্য নিতে পারি। আমরা দেখুন ইনভয়েসের এই সেলে যদি ক্লিক করি অটোমেটিকলি ইনভয়েস ফাইলটি কিন্তু ওপেন হচ্ছে, আমরা দেখতে পাচ্ছি ইনভয়েস লেখা। তো এখন ঠিক এরকমভাবে আমরা যদি আমাদের এরকম যদি প্রয়োজন হয় যে আমরা এখানে ক্লিক করে রেজাল্ট শিটের ফাইলে চলে যাব, আমরা সাপোজ এটি বোঝার জন্য এখানে লিখছি রেজাল্ট শিট। তো আমরা রেজাল্ট শিট লিখলাম এবং এই রেজাল্ট শিটে ক্লিক করে আমরা যদি যেতে চাই রেজাল্ট শিট ফাইলে, তাহলে রেজাল্ট শিট এই সেলে কার্সার রেখে চলে যাব ইনসার্ট মেনুতে, এখান থেকে হাইপার লিঙ্ক, এবং এখানে আমরা ডান পাশে ব্রাউজ বাটনে ক্লিক করব যেখানে আমাদের ফাইলটি রয়েছে। আমরা এখানে রেজাল্ট শিট ফাইলটিকে সিলেক্ট করে ওপেন বাটনে ওকে বাটনে ক্লিক করব, দেন ওকে বাটনে ক্লিক। এখন দেখুন এই ফাইলটিতে মাউস নিয়ে যাওয়ার সাথে সাথে এটি হাতের আকার ধারণ করছে এবং যদি ক্লিক করি অটোমেটিকলি সে রেজাল্ট শিট ফাইলে চলে যাওয়া যাচ্ছে। আবার যদি ইনভয়েস ফাইলে ক্লিক করি সে অটোমেটিকলি ইনভয়েস ফাইলে চলে আসতেছে। তো মূলত আমাদের এই হাইপারলিঙ্ক কমান্ডের সাহায্যে আমরা যে কোনো ফাইল থেকে অন্য ফাইলে সহজেই আমরা যাতায়াত করতে পারি। আমরা অধ্যায়ে ইফ ফাংশনের ব্যবহারটি দেখব। তো মূলত ইফ ফাংশনের সাহায্যে বিশেষ শর্ত সাপেক্ষে ক্যালকুলেশন করা হয়ে থাকে। ধরুন আমরা এখানে কতগুলো সংখ্যা ইনপুট করেছি, যদি এরকম হয় যে 20-এর উপরে যদি সংখ্যা পায় সে, তাহলে গুড। আর যদি 20-এর নিচে পায়, 20-এর নিচে সংখ্যা থাকে তবে ব্যাড, যদি এরকম শর্ত থাকে। আমরা মূলত বেসিক ইফ ফাংশনের বেসিক বিষয়টি আপনাদেরকে তুলে ধরছি, বাকি এটির সাহায্যে আমরা অনেক কাজই করতে পারবো। আমরা পরবর্তী লেসনে কয়েকটি প্রজেক্ট দেখিয়েছি যেখানে ইফ ফাংশনের ব্যবহার দেখানো হয়েছে। প্রজেক্টগুলো করলে আপনারা এগুলো এইটার পরিষ্কার ধারণা পাবেন। যাই হোক, তো আমরা ইফ ফাংশন এর ব্যবহার দেওয়ার জন্য আমরা শর্তটা বলেছিলাম যে যদি 20-এর উপরে থাকে তবে গুড, আর যদি তা না হয় অর্থাৎ কম হয় তাহলে ব্যাড। তো যে কোনো ফর্মুলা লেখার আগে আমাদের প্রথমে ইকুয়াল টু দিতে হবে, এরপর আমাদের লিখতে হবে ইফ, এবং আমরা ব্র্যাকেটের ভিতরে আমাদের মনে রাখতে হবে আমাদের টার্গেট সেল হচ্ছে B8, অর্থাৎ প্রথমটি পূর্বে আলোচনা করেছি। তো আমরা B8 টার্গেট সেল ধরলাম যে যদি B8-এ 20-এর উপরে হয় তাহলে গ্রেটার দেন 20, যদি 20-এর উপরে হয় তবে আমরা এখানে তবে বোঝানোর জন্য কমা ইউজ করব। আমরা প্রয়োজনে এই কথাটি, আমাদের এই শর্তটি যদি কাগজে কলমে খাতায় লিখে তারপরে যদি আমরা এটি কম্পিউটারে লিখি তাহলে আমাদের বুঝতে সুবিধা হবে। তো 20-এর উপরে যদি থাকে তবে গুড, তবে গুড কথাটি আমরা এভাবে লিখব। দেখুন আমরা ইনভার্টেড কমার ভিতরে কিন্তু গুড কথাটি লিখেছি। ইনভার্টেড কমার যখন আমাদের মনে রাখতে হবে যখন কোনো ওয়ার্ড আমরা লিখবো সেক্ষেত্রে আমাদের ইনভার্টেড কমার মধ্যে সেই ওয়ার্ডটিকে ক্লোজ করতে হবে এভাবে। তো আমাদের শর্ত কিন্তু শেষ হয়েছে, এবং শর্তের দ্বিতীয় অংশে কিন্তু ছিল যে যদি তা না হয় অর্থাৎ 20-এর উপরে না হয় তবে ব্যাড। তো এখানে এই যদি তা না হয় এটি বোঝানোর জন্য অর্থাৎ দ্বিতীয় শর্তের জন্য কিন্তু আমার প্রথম শর্তটি কিন্তু শেষ হয়ে গিয়েছে, যেন আমরা ব্র্যাকেট দিয়ে ক্লোজ করে দিব। আর তা না হয় ব্যাড, তো আমরা এইভাবে এখন লিখে দেব ব্যাড এবং ইনভার্টেড কমার ভিতরে, এবং আমাদের ব্র্যাকেট এবার ক্লোজ করে দিব যে ব্র্যাকেটটা আমরা দিয়ে শুরু করেছিলাম। আমরা এন্টার প্রেস করছি এবং দেখুন আমরা নিচের দিকে যদি এটিকে ফিল করে দিই তাহলে আমরা আমাদের শর্তের আলোকে কিন্তু সে রেজাল্ট বের করে দিয়েছে। দেখুন এখানে আমরা বলেছিলাম 20-এর উপরে পেলে গুড, 40-এ সে গুড দেখাচ্ছে, 12-তে ব্যাড দেখাচ্ছে যেহেতু 20-এর নিচে, এবং 20-এর উপরে গুড, কিন্তু 20 যেহেতু আমাদের আমাদের শর্তের দ্বিতীয় অংশের মধ্যে পড়ে তো সেজন্য এটিকে ব্যাড দেখাচ্ছে। এবার ইফ ফাংশন আরেকটু বিষয় দেখুন,
যে যদি এরকম হয় যে যদি বলা হয় যে 20-এর উপরে থাকলে 5%, 10%, 20-এর উপরে পেলে 10%, এবং 20-এর নিচে পেলে 5%, যদি এরকম হয় তাহলে আমরা কীভাবে লিখবো? আমরা কীভাবে লিখবো? ইফ, এবং আমাদের টার্গেট সেল B8 গ্রেটার দেন 20, তবে আমাদের শর্ত ছিল 10%। তো এখন 10% আমাদের লিখতে হবে, মনে রাখতে হবে যে আমাদের টার্গেট সেলের সাথে 10% গুণ, অর্থাৎ B8 ইন্টু, আমরা ইন্টু দেওয়ার জন্য এটি ইউজ করছি স্টারটি, ইন্টু 10%, 10 দিয়ে আমরা পার্সেন্ট দিলাম। তো আমাদের শর্ত কিন্তু শেষ, যে যদি 20-এর উপরে পায় তবে 10%, এবং দ্বিতীয় শর্ত, এখানে দুটি শর্ত। প্রথম শর্তটি শেষ হওয়ার জন্য আমরা কমা দিচ্ছি। দ্বিতীয় শর্ত বলা হচ্ছে যে যদি 20-এর উপরে না পায়, মানে 20-এর কম পায়, 20-এর কম পায় তবে 5%। তাহলে আমাদের এখানে কিন্তু আগের মতো আমরা না দিয়ে আবার ইফ দিয়ে দিতে পারি, আগের মতো দিতে পারি, আমরা ইফ দিয়ে আরেকটি শর্ত তৈরি করতে পারি। তাহলে ইফ একইভাবে B8 এবং কম পায়, কমের জন্য আমরা স্মলার দেন সব যে কিটি সেটি ইউজ করব, এবং B8-এর সাথে 20-এর কম পেলে তবে বোঝানোর জন্য কমা 5%, B8 ইন্টু 5, আমরা ব্র্যাকেট ক্লোজ করে দিচ্ছি। এখানে একটি কথা মনে রাখতে হবে যে ব্র্যাকেট আমরা ক্লোজ করলাম ঠিকই আমরা আগের মতোই, কিন্তু এখানে যদি দুটি ইফ দেওয়া হয় সেক্ষেত্রে কিন্তু আমাদের ব্র্যাকেট দুটি দিতে হবে। আমাদের ইফ ফাংশনের এটি একটি বৈশিষ্ট্য, মনে রাখতে হবে যতগুলো ইফ হবে ততগুলো ব্র্যাকেট দিয়ে আমাদের ক্লোজ করতে হবে। আমরা আমাদের এই ফর্মুলার মধ্যে দুটি ইফ দিয়েছি, সো আমরা এখানে দুটি ব্র্যাকেট দিয়ে ক্লোজ করব। আমরা এন্টার চাপছি, আমরা নিচের দিকে এটিকে ফিল করে দিচ্ছি। ফলে আমরা যদি লক্ষ্য করি আমাদের যে ফর্মুলাতে আমরা যা দিয়েছিলাম সেই শর্ত অনুযায়ী কিন্তু সে, অর্থাৎ 20-এর উপরে পেলে 10% চার এখানে পেয়েছে। দেখুন 12-এর মধ্যে যদি আমরা যাই তাহলে কিন্তু আমরা দেখছি যে 5% চলে এসেছে। আরেকটি লক্ষণীয় বিষয় হচ্ছে যে 20-এ ফলস দেখাচ্ছে। এটি কিন্তু আমি ইচ্ছে করেই করেছি এটি বোঝার জন্য যে 20-এ ফলস দেখাচ্ছে কেন। অর্থাৎ মনে রাখতে হবে যে ইফ ফাংশনে যদি আমরা যা বলে দিব সেটি ডিসপ্লে করবে, এবং আমাদের যে শর্ত আমরা দিব সেই শর্তের বাইরে, আমাদের শর্তের বাইরে যদি কোনো ডেটা সে পায় মানে সেক্ষেত্রে কিন্তু সেটি ফলস দেখাবে। তো সেক্ষেত্রে আমাদের মনে রাখতে হবে যে আমরা শর্তে বলেছিলাম যে 20-এর উপরে পেলে 10%, তো 20-এর উপরে সে এগুলো তার শর্তের মধ্যে ছিল, এবং দ্বিতীয় শর্তে ছিল 20-এর কম পেলে 5%, 20-এর কম এটিও সে পেয়েছে। কিন্তু 20 পেলে, 20-এর উপরে পেলে এবং 20-এর নিচে পেলে দুটি শর্তের জন্য কিন্তু ডেটা সে পেয়েছে, কিন্তু যদি 20 পায় তাহলে কিন্তু কোনো শর্তে আমরা মেনশন করিনি, সে কিন্তু এটি তার ফর্মুলাতে পায়নি। সো আমাদের এটি এই জন্য কিন্তু সে ফলস দেখাচ্ছে। এক্ষেত্রে আমরা একটি কাজ করতে পারি যে যদি 20 এবং 20-এর উপরে পায়, 20 এবং 20-এর উপরে পায়, এটির জন্য আমাদের ফর্মুলা লেখার সময় আমরা গ্রেটার দেন 20-এর বেশির জন্য আমরা গ্রেটার দেন দিব, এবং সাথে সাথে আমরা একটি ইকুয়াল টু দিব। তো তাহলে সে ধরে নিবে যে ইকুয়াল টু দেওয়ার অর্থ যে 20 পেলেও সে এটি ধরে নিবে। আমরা এন্টার দিচ্ছি, দেখুন এখন কিন্তু সে অলরেডি 2 দেখাচ্ছে, মানে 20 পেলেও 10% হিসেবে, তো সে এটি বের করে ফেলেছে। তো মূলত আমাদের এই কথাটি মনে রাখতে হবে যে আমরা ফর্মুলাতে আমাদের যখন আমরা গ্রেটার দেন, শুধু গ্রেটার যদি বেশি দেখানো হয় যে তদাপেক্ষা বেশি, সেক্ষেত্রে আমরা গ্রেটার দেন দিব। আর যদি আমরা চাই যে গ্রেটার দেন এবং ইকুয়াল টু, অর্থাৎ 20-টিকেও আমরা এক্সপ্রেশন করতে চাই, সেক্ষেত্রে আমরা ইকুয়াল টু দিব। তো এভাবে আমাদের ফর্মুলাগুলো লিখতে হবে। আমরা নেক্সটের প্রজেক্টগুলো করলে আরও ক্লিয়ার হব।